আচ্ছা, তো আমরা ওড টু অটামের কিছু অংশ বাদ রেখেছি, তাই না? সকালে নিতে পারিনি, ওটা আমরা শেষ করব। তো প্রথম দুইটা স্টেঞ্জে আমরা পড়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি বলা হয়েছে। হুম। এখানে মেইনলি আমরা আলোচনা করছি কাকে নিয়ে বলো তো? কাকে নিয়ে আলোচনা করছি? অটামকে অটামকে নিয়ে, অটামকে তাই অটাম। না? নিয়ে। হ্যাঁ, অ্যান্ড স্পেশালি দ্য স্পিকার ইজ ফাইন্ডিং আউট দ্য পজিটিভ, হ্যাঁ, সাইডস অফ অটাম। কারণ অটামকে আমরা খুব একটা গুরুত্ব দিই না, তাই না? আমরা সবসময় মেতে থাকি কাকে নিয়ে, বিশেষ করে তিনটা ঋতু, চারটা ঋতুকে নিয়ে আমরা মেতে থাকি। সেটা হলো, প্রথমে হচ্ছে রেইনি সিজন, তারপর হচ্ছে সামার, তারপর হচ্ছে স্প্রিং, অ্যান্ড হচ্ছে উইন্টার। এই চারটা নিয়ে আমরা খুবই মেতে থাকি। বাকি যে আরও আছে, অটাম, লেট অটাম, এগুলো নিয়ে আমরা খুব একটা কথা বলি না, তাই না? যেন এদের কোনো গুরুত্বই জি নাই, স্যার। এদের জন্য আমরা কোনো মানে মূল্যায়নই করি না। কিন্তু স্পিকার আমাদের পয়েট খুঁজে খুঁজে বার করছে যে দে হ্যাভ দেয়ার ওন, হ্যাঁ, ভ্যালু, বিকজ দে আর অলসো ভেরি এসেন্সিয়াল ফর দ্য নেচার, ফর ডেকোরেটিং অর বিউটিফাইং অর টু এনরিচিং দ্য নেচার। হ্যাঁ, এগুলোর জন্য গুরুত্ব আছে। তা সেই হিসাবে প্রথম স্টেঞ্জাতে আমরা দেখলাম যে হি ইজ ভেরি প্যাশনেট দ্যাট হিজ কনস্পায়ার উইথ দ্য সান হাউ টু লোড or bless the trees, the vines, with fruits, with flowers, etc. And we also see that there are a vast amount of harvests, there are vast amounts of crops which are being grown in autumn. এই অটামেই হয়ে থাকে। সো অটাম ইজ নট পোর, অটাম ইজ নট উইদাউট এনি বেনিফিটস অর ভ্যালু। হ্যাঁ, এরও ভ্যালু দেওয়া দরকার। তো এইগুলো আমরা দেখলাম। জন কিটসের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো সেন্সুয়াসনেস বলে টার্মটা কখনো শুনছো? সেন্সুয়াসনেস, হোয়াট ইজ সেন্সুয়াসনেস? না স্যার, শুনি না। স্যার, সেন্সুয়াসনেস মানে হলো, ফাইভ সেন্সুয়াসনেস, সেন্স কে বোঝায়? সেন্সুয়াসনেস বলতে আমরা বুঝি আমাদের যে পাঁচটা সেন্স আছে, সেই সেন্স দিয়ে যে কার্যক্রম বা অ্যাক্টিভিটি, সেগুলোকে সেন্সুয়াসনেস বলা হয়। এক্সপ্রেশনটাকে আমরা ওই সেন্স দিয়ে প্রকাশ করি। আমাদের পাঁচটা সেন্স কি কি বলো তো? চোখ, টাচ, কান, টেস্ট, ত্বক। স্মাইল, সাইট অ্যান্ড হিয়ারিং। হ্যাঁ, দেখো এখানে বলছে, হ্যাঁ, ইন পোয়েট্রি সেন্সুয়াসনেস স্মেল ইজ এ মনে হয় স্যার। স্ট্রাইকিং কোয়ালিটি দ্যাট অ্যাফেক্টস দ্য সেন্স অফ হিয়ারিং, টেস্ট, সেন্স অফ সিইং, সেন্স অফ টাচ, সেন্স অফ স্মেলিং অ্যান্ড অ্যান্ড টাচ। টেস্টিং, তাই তো? এই এই পাঁচটা সেন্স, মোটামুটি যে কবিতা পড়লে, যে সাহিত্যকর্ম পড়লে আমাদের এই পাঁচটা সেন্স কাজ করবে কোনো না কোনোভাবে, তাই তো? বা আমাদের এই পাঁচটা সেন্সকে টাচ করবে, অ্যাফেক্ট করবে, তাই তো? সেই কবিতাকে আমরা সেন্সুয়াস পোয়েট্রি বলে থাকি। স্পেশালি ইন ইংলিশ লিটারেচার, জন কিটস ইজ দ্য মোস্ট মেনশনেবল পোয়েট who has created such kind of sensuous poetry where our senses work, যেখানে আমাদের সেন্সগুলো কাজ করে। তাই না? এখানে আমরা আপাতত যে দুটা স্টেঞ্জা পড়েছি, এখানে আমরা কিসের কিসের ইয়া পাচ্ছি বলো তো, সেন্স পাচ্ছি? প্রথমত সিং আছে না, মেলো ফ্রুটফুলনেস, মেলো, এটা কি? চোখ বন্ধ করলে কি মেলো আমরা পাবো, বুঝতে পারবো মেলো? হুম। না স্যার। না, তাহলে এটা হচ্ছে দৃষ্টিশক্তি, তাই না? সিং, সাইট, হ্যাঁ, মিস্ট, কুয়াশাচ্ছন্নতা, তাই তো? তারপর হচ্ছে এইরকম, তারপর হচ্ছে ভাইন আঁকিয়ে বাঁকিয়ে চলছে, ফুল, তাই তো? তারপর হচ্ছে পরে হলো কি, আমরা পেয়েছি স্মেলিং, টেস্টিং, টেস্টিং পেয়েছি কি, মধু, মৌমাছি, পাইনি টেস্ট? বলো, সুইট কার্নেল, সুইট, স্যার। এই সুইটটা কি গায়ে স্পর্শ করলে সুইটনেস বোঝা যায়? বা চোখ দিয়ে দেখলে কি সুইটনেস বোঝা যায়? নাকি জিভ দিয়ে টেস্ট করতে হবে? না স্যার। হ্যাঁ, জিভ দিয়ে টেস্ট জিভ করতে দিয়ে হবে, তাই টেস্ট। না? হ্যাঁ, তারপরে স্মেলিং, স্মেল, গন্ধ, সুন্দর গন্ধ, পাকা ফলের গন্ধ, তাই না? এগুলো হচ্ছে কি আমরা এখানে পাচ্ছি। এছাড়াও দেখো টাচ পেয়েছি, সেকেন্ড স্টেঞ্জাতে আমরা টাচ পেয়েছি কি, বাতাসে চুল উঠছে, এটা কি কি মানে কেমন হবে? বাতাসে চুল উঠছে, কি হবে এটা? টাচ, না? টাচ। টাচ হবে। হুম। তো এরকমভাবে আমরা এখানে মোটামুটি আপাতত চারটা পেয়ে গেছি, টেস্ট পেয়েছি, স্মেল পেয়েছি, টাচ পেয়েছি, সিং পেয়েছি। এরপর আমরা হিয়ারিংটা দেখব। দেখো, সেন্সুয়াস পোয়েট্রি কী করে? ডিলাইটস দ্য সেন্সেস অফ দ্য রিডার্স রাদার দ্যান প্রেজেন্টিং আইডিয়াস আর ফিলোসফিক্যাল থট। সেন্সুয়াস পোয়েট্রির কাজ হলো কোনো ফিলোসফিক্যাল থট বা আইডিয়াকে প্রেজেন্ট করা না, বরং রিডারকে আনন্দ দেওয়া, ডিলাইট দেওয়া, ঠিক আছে তো? এই, তাই বলছে দেখো, আম, আমরা এখন যদি আমাদের পরবর্তী স্টেঞ্জাতে চলে যাই, দেখো ফিউম অফ পপিস, হ্যাঁ, ফিউম অফ পপি, এটা কি? এটা স্মেলে আসতেছে না, মেল,
ফিউম, ধোঁয়া, জি ছন্নছাড়, স্যার। এটা স্মেলিং, তাই না? এরকম। স্মেলিংয়ের কাজ করছে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো এই যে ওজিং, হ্যাঁ, দেখো সাইডার প্রেসে কি করতেছে আমরা দেখতেছি, এটা সাইটের কাজ করতেছে না, ওয়াচেস, কারণ কি সাইট, দৃষ্টি, এটা। এরপর আমরা দেখো থার্ড স্টেঞ্জেতে চলে যাব, যেখানে আমরা হিয়ারিং পাবো আর কি। হ্যাঁ, যত রকমের হিয়ারিং আছে, বলতে শুধু কোকিল কি শুধু বসন্তে গান করে? শুধু কি বসন্তের এই কোকিলের গানই আছে, আর কি কারো গান নেই? তাই বলছে দেখো, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং। হ্যাঁ, অটামকে বলা হচ্ছে, অটাম, বসন্তের যেমন সং আছে, গান আছে, তোমার কি সেরকম কোনো গান আছে? যদি থাকেই, হোয়ার আর দে, সেগুলো কিসের গান? হ্যাঁ, বসন্তের নাই কোকিলের গান আছে, কোকিল কি সুন্দর গান করে, অন্যান্য পাখিরা কি সুন্দর গান করে, কিন্তু অটাম, তোমার কি এরকম কোনো সঙ্গীত আছে? তোমার কি এরকম কোনো উপায় আছে? তখন বলতেছে, আবার কবি বা স্পিকার নিজে আবার সান্ত্বনা দিচ্ছে আমাদের অটামকে, কি বলতেছে? থিঙ্ক নট অফ দেম। আরে স্প্রিংয়ের কি আছে না আছে, ওগুলো তোমার ভাবার দরকার নাই তো, বরং দাও হ্যাজ দাই মিউজিক টু, কারণ তোমারও নিজস্ব মিউজিক আছে। হয়তো কোকিলের মতো এরকম কোকিল কোনটি গান নেই, কিন্তু তোমার নিজস্ব কি আছে? মিউজিক আছে, তাই না? নিজস্ব সাউন্ড আছে। এবার কি কি সাউন্ড আছে সেগুলো এখন বর্ণনা করা হবে। বলতেছে, হোয়ার বার্ড ক্লাউডস ব্লুম দ্য সফট ডাইং ডে অ্যান্ড টাচ দ্য সাটল প্লেইনস উইথ রোজি হিউ। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সন্ধ্যা যখন নেমে আসে, হ্যাঁ, যখন ছেঁড়া ছেঁড়া মেঘ সফট ডাইং ডেকে একটু উজ্জ্বল করে তোলে, দেখো ব্লুম মানে কি একটু উজ্জ্বল করে তোলা। এখানে কি বলছে দেখো, হ্যাঁ, ডিসক্রাইব দ্য জেন্টাল ফেডিং অফ দ্য ডে লাইট অ্যাট ডাস্ক। হ্যাঁ, ডাস্ক মানে কি গধূলিবেলা, তাই না? গধূলিতে যখন আস্তে আস্তে দিনের আলো ফেড হয়ে যায়। হোয়ার দ্য ক্লাউডস অ্যাপিয়ারিং লাইক বার্স অ্যাক্রস দ্য স্কাই, তাই তো, আকাশে যখন বারের মতো থাকে, হ্যাঁ, স্কাইগুলো। দেখো স্কাই, আমরা যদি একটু দেখি, বার্ড স্কাই এখানে ঠিক মিলল না, দেখালো না। সাদা মেঘ, যেমন এই যে এরকম, হ্যাঁ, দেখো ছেঁড়া ছেঁড়া মেঘ সাদা, হ্যাঁ, হোয়াইট, সেই যে বারের মতো, হ্যাঁ। তাই বলতেছে এরকমভাবে কি হয় সন্ধ্যায় যখন মোটামুটি, হ্যাঁ, সাদা মেঘের কারণে কিছুটা উজ্জ্বল মনে হয়, যখন দিনের আলো ফেড হয়ে যাচ্ছে, তারপরে ডে লাইটটা কিছুটা দেখো উজ্জ্বল থাকে। তা হচ্ছে হোয়াইল বার্ড ক্লাউডস ব্লুম দ্য সফট ডাইং ডে অ্যান্ড টাচ দ্য সাটল প্লেইন উইথ রোজি হিউ। রোজি হিউ কেন? কারণ যখন সূর্য ডুবে যায়, তখন এক ধরনের আমরা সানসেট স্কাই যদি দেখি তাহলে কেমন লাগে? সানসেট স্কাই এই যে এরকম, হ্যাঁ, দেখো এই যে মেঘগুলো কেমন হয়ে গেছে সন্ধ্যার, এটা এটা কি সন্ধ্যার টাইমে না? দেখো তো, জি স্যার। আর জি একটা স্যার। গোলাপি আভা রয়েছে, দেখো রোজি হিউ রয়েছে, হ্যাঁ, রোজের মতো, দেখো এই যে ছেঁড়া ছেঁড়া মেঘ। তো এরকমটা যখন হয়, যখন দিন শেষে সন্ধ্যা নেমে আসে, তখন কারা যেন সাউন্ড করে, চারিদিকে কি ঝিঝি পোকা ডাকতে থাকে না? চারিদিকে ঝিঝি পোকা ডাকে, জি স্যার। প্যাঁচা ডাকে, বিভিন্ন ধরনের সাউন্ড কিন্তু শুরু হয়। বলছে ঠিক সেই সময়ে, দেন ইন আ ওয়েলফুল কোয়ার, এক ধরনের মর্নিং বা দুঃখদায়ক একটা সঙ্গীতের মাধ্যমে, দ্য স্মল ন্যাটস মর্ন অ্যামাং দ্য রিভার শ্যালোজ। হ্যাঁ, তখন কি করে, এই নদীর যে সকল ছোট ছোট মানে শ্যালো রয়েছে, দেখো রিভার শ্যালো বলতে কি বোঝানো হচ্ছে? নদীর পাশে যে ছোট ছোট সকল খাল। খাল, ঝোপ ঝাড়, তাই তো, খণ্ড, এইরকম আর কি, দেখো ঝোপ সহ ছোট ছোট যে সকল ডোবা, হ্যাঁ, এগুলোকে বোঝানো হচ্ছে। তো এখানে কি কি ডাকে তখন? তখন এই যে স্মল ন্যাট, স্মল ন্যাট কি? ছোট ছোট পোকা যেগুলো পানির উপরে ভেসে বেড়ায়, তাই না? এই যে এরকম এই জাতীয় ন্যাটগুলো কি করে তখন? মোর্ন করতে থাকে, হ্যাঁ, তারাও মানে, হ্যাঁ, চিৎকার করতে থাকে। এবং সেই সাউন্ডগুলো বর্ন অ্যালফট অর সিঙ্কিং অ্যাজ দ্য লাইট উইন্ড লিভস অ্যান্ড ডাইজ। হ্যাঁ, বাতাস যখন কমে যায়, তখন দেখবা দূর থেকে যখন সাউন্ড ভেসে আছে না, আমরা যদি কোথাও থাকি, মনে করো দূরে কোথাও সাউন্ড হচ্ছে, তখন কখনো সাউন্ডটা খুব জোরালোভাবে শোনা যায়, কখনো সাউন্ডটা খুব আস্তে শোনা যায়। কারণটা কি? কারণটা হচ্ছে ওই বাতাসের উপর ডিপেন্ড করে, তাই না? কারণ বাতাস যেদিকে যায়, ওই সাউন্ড কিন্তু প্রবাহিত করে বাতাস সাউন্ডটাকে সেদিকেই নিয়ে যায়, তাই না? তো এরকম কখনো জোরে কখনো আস্তে, কখনো জোরে কখনো আস্তে, এরকম একটা বাতাস প্রবাহিত হওয়ার কারণে ওই নদীর পাশে যে ন্যাটগুলো ডাকতেছে, ওই ন্যাটগুলোর সাউন্ড বা মিউজিক
আমাদের কাছে কখনো উচ্চ স্বরে আসে বোর্ন অ্যালোপ, আবার কখনো কখনো বোর্নস, তাতে কী হতো সিঙ্কিং, কখনো মৃদু আলো। তাই এরকমভাবে কখনো মৃদু চিৎকার বা মৃদু মিউজিক, কখনো জোরালো মিউজিক আমরা শুনতে পাই। তাই বলছে দেখো, উইন্ড উইন্ড লিভস অ্যান্ড ডাইজ, মানে বাতাস পড়ে যাওয়া অথবা বাতাস চলতে থাকা, তার উপর ডিপেন্ড করে আমরা ওই দূর নদীর যে স্মল ন্যাটগুলো যে মর্নিং করছে, তারা যে চিৎকার করতেছে বা ডাকতেছে, ওই ডাক আমরা শুনতে পাই। এগুলোই কি তোমার হচ্ছে মিউজিক। আর এইগুলোকে কবির কাছে কেমন মনে হয়? কয়ার সঙ্গীতের মতো মনে হয়, হ্যাঁ, যেন একসাথে মিলে সকলে গান করছে। আমরা যেমন সোনার সোনার মানে বাংলা বা জাতীয় সঙ্গীত গাই বা অন্যান্য দেশাত্মবোধক গানগুলো করি, একসাথে গাইলে কেমন মনে হয়? দূর থেকে মনে হলে কি এমন মনে হয় সবাই একসাথে গলা মিলিয়ে গাচ্ছে, না একটা নির্দিষ্ট সুর শোনা যাচ্ছে। তো ওরকমভাবে এই ঝিঝি পোকারা যখন ডাকতে থাকে, তখন দূর থেকে যখন এই সাউন্ডটা ভেসে আসে আমাদের কানে, তখন ওইরকম ওই ওয়েলফুল কোয়ারের মতো মনে হয়, তাই তো, একটা সরফুল গানের মতো মনে হয়। তো এটাও একটা তোমার মিউজিক। আরও কী কী মিউজিক রয়েছে? ফুল গ্রন ল্যাম্পস লাউড ব্লিড ফ্রম দ্য হিলি বর্ন। আর ওই যে হিলি বর্ন রয়েছে, হিলি বর্ন মানে কি? পাহাড়ের উঁচু খোলা জমি নাকি, যেখানে হয়তো ওপেন ফিল্ড রয়েছে, ঘাস রয়েছে, যেখানে কি করে এই যে ভেড়ারা চড়ে বেড়ায়, হ্যাঁ, ওই একই ইয়ে আসতেছে শুধু। এইটা যেমন দেখো, এটার মিনিং যদি আমরা একটু দেখি, এই যে হিলিবর্ন রেফার্স টু আ স্মল স্ট্রিম দ্যাট ফ্লোজ ডাউন আ হিল। দেখো, দ্য ফ্রেজ অ্যাপিয়ার্স ইন এত হোয়ার ইট ডেসক্রাইব ফুল গ্রন ল্যাম্পস ব্লিটিং ফ্রম দ্য হিল। তাই তো, ওই ছোট্ট পর্বত, যে পর্বত দিয়ে ছোট নদী বয়ে গেছে, সেখানে ওপেন ফিল্ড রয়েছে, সেই ফিল্ডে দেখা যাচ্ছে যে ফুল গ্রন ল্যাম্প মানে কি, মোটামুটি ভেড়ার বাচ্চা যেটা খুব বড় হয়ে গেছে। তখন কি কি করা হচ্ছে? ওই ভেড়ার বাচ্চাটা ওখানে হয়তো চড়ছে আর ব্লিড করতেছে। ভেড়ার ডাককে কি বলা হয়? ব্লিটিং নাকি, সেখানে সে ডাকতেছে। এই ডাকটাও যেন কি এক ধরনের মিউজিক, তাই না? অটামের এক ধরনের মিউজিক। অতএব ফুল গ্রন ল্যাম্পস লাউড ব্লিড ফ্রম দ্য হিলি বর্ন, হেজ ক্রিকেট সিং, অন্যদিকে ঝোপে ঝাড়ে যে ক্রিকেট থাকে, ঝিঝি পোকা থাকে, সেগুলোও গান করে। আবার কখনো কখনো নাও উইথ ট্রিবল সফট, মানে উচ্চ স্বরে, ট্রিবল সফট মানে কি উচ্চ স্বরে, দ্য রেড ব্রেস্ট হুইসেলস ফ্রম আ গার্ডেন ক্রফট। হ্যাঁ, কোনো বাগানের ঝোপের ভিতর থেকে রেড ব্রেস্ট কি করে? তীক্ষ্ণ চিৎকার করে। দেখো, রেড ব্রেস্ট এটা একটা পাখির নাম, ঠিক আছে তো, যার ব্রেস্টটা হচ্ছে অনেকটা লাল, তাই রেড ব্রেস্ট বলা আছে। দেখো এই পাখিটা, সেও হয়তোবা গাছের মধ্যে ঝোপের ভিতর থেকে বা ঝোপের পাতা থেকে কি কি করতেছে, সেও হয়তোবা গান করতেছে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি, হয়তো কোকিল নেই কিন্তু এখানে রেড ব্রেস্ট আছে, হয়তো কোকিল নেই সেখানে হেজ ক্রিকেটের গান আছে, এখানে স্মল ন্যাটের মর্নিং আছে, এখানে লাউ মানে ফুল গ্রন ল্যামের ব্লিটিং আছে। সবই কি এক একটা মিউজিক। এছাড়াও রয়েছে গ্যাদারিং সোয়ালোজ টুইটার ইন দ্য স্কাই, আর অসংখ্য সোয়ালো পাখি একসাথে যখন উড়ছে, তখন হয়তো দেখা যাচ্ছে আকাশে উঠতে উঠতে তারা কিচিরমিচির করতে করতে যাচ্ছে, টুইটারিং করতে করতে যাচ্ছে। এগুলো কি, এগুলো কি তার কাছে মিউজিক, তাই না? Music. তাই বলছি দেখো, গ্যাদারিং সোয়ালোজ টুইটার ইন দ্য স্কাই মিনস আ গ্রুপ অফ সোয়ালোজ আর গ্যাদারিং টুগেদার অ্যান্ড চার্পিং ইন দ্য স্কাই, সিগনিফাইং দ্য অ্যাপ্রোচিং এন্ড অফ অটাম অ্যান্ড দ্য স্টার্ট অফ উইন্টার। এগুলো কথা না, মূল কথা হলো যে আমরা তারা যে গান করতেছে, এই গানটাই হয়তো বা তার কাছে মিউজিক মনে হচ্ছে, না? তাহলে দেখো, অ্যাজ সোয়ালো টিপিক্যালি মাইগ্রেট টু ওয়ার্মার ক্লাইমেট ডিউরিং দিস টাইম, দিস পোয়েটিক ইমেজ ফ্রম কিডস টু দ্য অটাম হোয়ার দ্য সোয়ালোজ বিহেভিয়ার রিপ্রেজেন্ট দ্য চেঞ্জিং সিজন অ্যান্ড দ্য সাইকেল অফ লাইফ ব্রেথ। ওকে, তারপর হচ্ছে গ্যাদারিং সোয়ালোজ ইন্ডিকেট সোয়ালোজ আর কামিং টুগেদার ইন ফ্লক প্রিপেয়ারিং টু মাইগ্রেট। টুইটার মানে কি, গান করা, না? ডেসক্রাইব দ্য সাউন্ড অফ সোয়ালোজ চার্পিং হোয়াইল ফ্লাইং হাই ইন দ্য স্কাই ইন দ্য ইয়ার। আর এখানে কি নির্দেশ করছে? দ্য দিস ইমেজ ইজ অফেন ইউজ টু রিপ্রেজেন্ট দ্য এন্ড অফ আ সিজন, দ্য ট্রানজিশন টু কোল্ডার ওয়েদার অ্যান্ড দ্য ইনএভিটেবিলিটি অফ চেঞ্জ। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি, যেখানেও তোমার জন্য মিউজিক কম নেই, তাই তো। সোয়ালো টুইটারিং, রেড ব্রেস্টের হুইসেলস, হেজ ক্রিকেটের সিঙ্গিং, তারপর হচ্ছে ফুল গ্রন ল্যামের ব্লিটিং, তাই না? তারপর হচ্ছে এই যে তোমার স্মল ন্যাটের ওয়েলফুল কুয়ার। হ্যাঁ, এগুলো কি, এগুলো হচ্ছে যেন এক একটা তার জন্য মিউজিক। অতএব তোমার মিউজিক নেই কে বলেছে? কত মিউজিক তোমার আছে। এইভাবে কবি তাকে কি কি করছে? তাকে সান্ত্বনা দিচ্ছে, না, বা তার পজিটিভ কিছু ইফেক্টকে তুলে ধরছে। কথা বুঝতে পারছো? Yes, sir. জি স্যার। জি স্যার। তো এই হলো মোটামুটি আমাদের আহ, এই ওড টু অটাম কবিতাটি। এখানে কবি কিন্তু নিজের সম্পর্কে কিছু বলেনি, বলছে
যেমন ওর টু দ্য ওয়েস্ট উইন্ডে, সেখানে তার কবি তার না নিজের স্যার। সম্পর্কে বলেছে শেষের দিকে, তাই না? শেষের দুটা স্টেঞ্জাতে গিয়ে কবি নিজের সম্পর্কে বলেছে, বা নিজের যে দুর্বল দুঃখ আছে এটা, কিন্তু এখানে কবি কিন্তু নিজের সম্পর্কে কিছুই বলেননি। পুরোটা তিনি যেন অটামকে সান্ত্বনার জন্য দিলেন, বা সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, এবং এই সান্ত্বনা বাণী পেয়ে যেন অটাম অন্ত মন খারাপ না করে, যে না আমারও তো নিজস্ব কিছু আছে। এটা হয়তো আমরা অনেক সময় খেয়াল করি না, যে প্রত্যেকের নিজস্ব কোয়ালিটি আছে, নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো তাকে অন্যদের থেকে একটু স্বতন্ত্র করে তোলে। কিন্তু আমরা করি কি, ওই যারা একটু বেশি সুন্দরী, ধনী ধনী বড়লোক, তাই না, তাদের কথা ভেবে আমরা আমাদের যেটুকু কোয়ালিটি আছে সেটুকু আমরা দুর্বল করে ফেলি এবং সেগুলো কাজে লাগাই না। তো যাও, দ্য পয়েট হ্যাজ ভেরি পজিটিভলি টার্ম অটাম অ্যান্ড হ্যাজ ফাইন্ড আউট, হ্যাঁ, সাম স্পেশাল কোয়ালিটিস অফ অটাম। অটামের কিছু স্পেশাল কোয়ালিটি তুলে ধরেছে। তো এই হলো মোটামুটি আমাদের পুরো কবিতাটি। এখন তোমরা একটু স্টেঞ্জারটা একটু পড়ে নাও দেখি, স্টেঞ্জার যে ইয়েটা, প্যারাফ্রেজটা প্যারাফ্রেজ। একটু, হ্যাঁ প্যারাফ্রেজটা একটু পড়ে নাও তো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা একটু আমাকে বলতে পারো। আগে স্টেঞ্জারটাও যেটা প্যারাফ্রেজ রয়েছে তারও যদি কোথাও সমস্যা থাকে একটু বলতে পারো। আগে একটু পড়ে নাও আগে। আচ্ছা, তো এই শিটটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা অবশ্যই একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু রিডিং দিয়ে নিবা, বিশেষ করে ক্রিটিক্যাল অ্যানালাইসিস, তারপরে সামারি অংশটা এখানেও আমি যেটুকু দিয়েছি তোমরা একটু দেখবা। হ্যাঁ, আচ্ছা। আর বিশেষ করে তোমরা এই যে স্ট্রাকচারটা একটু পড়বা, মানে এই জায়গাটা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস, কনটেক্সটার উদ্দেশ্য তিনি কেন লিখেছেন এই ক্ষেত্রে, তারপর হচ্ছে কবিতার স্ট্রাকচারটা কি, এখানে তিনটা স্টেঞ্জার রয়েছে, তিনটা স্টেঞ্জার রাইম স্কিম কি, হ্যাঁ সেগুলো একটু দেখবা। থিম কি হতে পারে, বিউটি ইন্ডিকে, হারমোনি উইথ নেচার, ইমেজারি, এখানে কী কী ধরনের ইমেজারি তুলে ধরা হয়েছে, তাই না? এখানে পুরোটাই আমরা সেন্সুয়াসনেসের ব্যাপারটা পেয়েছি, মানে পুরো কবিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত এক ধরনের ইমেজ আমরা কিন্তু ক্রিয়েট করতে পেরেছি। তেমনি কারো কোনো কথা আছে এই বিষয়ে, কবিতাটার বিষয়ে কোথাও বুঝতে? না স্যার। হ্যাঁ, স্যার থার্ড না। হ্যাঁ বলো। হ্যাঁ, কার নাম্বার লাইনটা আরেকবার একটু বুঝাই দেন। কোনটা 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 আবার বলো, শুনতে পাইনি, নেটওয়ার্কের জন্য হয়তো। নাম্বার লাইনটা তোমার কথা ক্লিয়ার হচ্ছে না, কেউ শুনে থাকলে বলো থার্ড তো। স্ট্যান্জার লাস্ট স্টেঞ্জার কত নম্বর লাইন? নাম্বার লাইন। না, নাম্বারটাই আমি বুঝতেছি না, মানে ওই যে কথাটা তুমি বলতেছো শুধু লাইনটুকু বুঝতেছি, কিন্তু কত নম্বর লাইন কেউ কেউ কি বুঝতে পেরেছো? না স্যার। না স্যার, হ্যাঁ তোমার স্যার ওকে কথাটা, মেসেজে লিখে দিতে বলেন হ্যাঁ একটু স্যার কত 3 নম্বর নাম্বার লাইন। লাইন। 3 নম্বর, 3 নম্বর, তুমি একটু সরাসরি তুমি কথা বলে বন্ধ করো না, তুমি একটু কথাটা কন্টিনিউয়াসলি বলো। হ্যাঁ, তোমার কথাটা 3 ক্লিয়ার। নম্বর লাইন স্যার বলছি। হ্যাঁ, জি স্যার। ফার্স্ট স্টেঞ্জার 3 নম্বর লাইন। 3 নম্বর লাইন, এইটা এইটা, এই লাইনটা। আহা, বলছি এই লাইনটা। এটা কার সমস্যা বলো তো, কার সমস্যা? আর কথা বলে না রে। আমার হ্যাঁ, কোন নম্বর লাইনটা এটা, এই লাইনটা? While bread out from the soft আমি একটু duty. সরে দিচ্ছি। তোমার যদি সমস্যা হয় নেটওয়ার্কে, তোমার ভিডিওটা রেকর্ড আছে, তুমি ভিডিওটা রেকর্ড দিবা, কারণ আমি ওটা বলে দিয়েছি। তোমার কথা আমি বুঝতেছি না আসলে কোন লাইন, তুমি কথা বলে চুপ হয়ে যাচ্ছ, বা তোমার নেটওয়ার্কের সমস্যা, আমি কথাগুলো শুনতে পারছি না। না, আমি ক্লিয়ার হলাম না, কিছুই বুঝলাম না যে কোনটা বলতে যাচ্ছ। আমার নেটওয়ার্কের সমস্যা?
না স্যার। না স্যার, আপনার কথা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, তার কথা তো আমি বুঝতে পারলাম যে কোনটা একটু ক্লিয়ার না করলে যাও, কবিতার রেকর্ডিং করা আছে, রেকর্ডটা দেখে নিবা, যদি তোমার কথা বলতে অসুবিধা হয় আর যদি খুব সমস্যা হয় তুমি আমাকে কল দিবা। হুম, আচ্ছা, আর যদি কারো সমস্যা থাকে বলো। না স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখানে রাখছি, তোমরা তাহলে এগুলো পড়ে নিও। আবার আগামী, আজ কি বার, আগামী শুক্রবার সকালে তোমাদের ক্লাস নিব, ঠিক আছে তো? শুক্রবার সকালে। ঠিক আছে, স্যার এটা কি শনিবারেরটা? হয়তো বা, আমার তো জানা নেই কবে আমি মিস করেছি কি করেছি। হ্যাঁ, তো শুক্রবার সকালে তোমাদের ক্লাস নিব। হ্যাঁ, স্যার আচ্ছা, 7:30টায় মানে এই ক্লাসটা মিস গেছে স্যার। হ্যাঁ 7:30টায়, হ্যাঁ 7:30টায়, হ্যাঁ ওটাই ধরো মনে করো। এখন যেটা মিস গেছে সেটা তো গেছেই, আমরা তো ক্লাস নিয়ে ওটাকে পূরণ করছি। এখন কোনটা যে, কারণ এই কয়দিন আমার খুব এদিক এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচেরই এলোমেলো হচ্ছে, কারণ রাতে হয়ে গেলে ওদের তো সমস্যা হয় না, আর এই দিনে এই কয়দিনে আমার খুব এলোমেলো হয়ে যাচ্ছে, কয়েকটা কাজ আমার জন্য বেশি চাপে গেছে। আজ তো যাক, সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে শুক্রবার সকাল 7:30টায় আমি ক্লাস নিব, আমি মেসেজে লিখে দিব, টেনশন নেওয়ার কিছু নাই। হুম, ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য, সবাই ভালো থাকো, ওকে বাই। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।